আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী নিশ্চয়ই আমার আগের এই ভৌমজলের যে চ্যাপ্টার তার আগের পার্টটি দেখেছো। আমি আজকে ওই ভৌমজলের যে চ্যাপ্টারটি আছে তারই পরের পার্ট অর্থাৎ প্রস্রবণের পার্টটি নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কাস্ট অঞ্চল এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখোনি তোমরা আগের ভিডিওগুলি দেখবে, সেখানে লাইক এবং কমেন্টস করবে যদি কোনো প্রশ্ন থাকে, পাশাপাশি সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওগুলি দেখার জন্য। আর এই চ্যাপ্টারের শেষে অর্থাৎ নিচে যে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দিয়ে ভেতরে গেলে সেখানে তোমরা বেশ কিছু প্রশ্ন পাবে। সেই প্রশ্নগুলির উত্তর খাতায় করে সেগুলি মোবাইলে ছবি তুলে ওখানে আপলোড করে সাবমিট করে দিও, কেমন? তার রেজাল্টও আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো দেখা যাক প্রস্রবণ কী এবং প্রস্রবণের শ্রেণী বিভাগগুলো নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সামনে। প্রস্রবণ হচ্ছে ভূগর্ভের জল যখন আপনা আপনিভাবে অর্থাৎ মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই যদি বাইরে বেরিয়ে আসে অর্থাৎ ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় প্রস্রবণ। আমাদের ভারতবর্ষে বহু জায়গাতেই এরকম প্রস্রবণ দেখতে পাওয়া যায় এবং এই প্রস্রবণ উষ্ণ শীতল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। কোথাও ঠান্ডা জল বার হয়, কোথাও গরম জল বার হয়। যেমন আমরা বক্রেশ্বরে যদি যাই, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, সেখানে দেখবো আমরা উষ্ণ প্রস্রবণ। আবার যদি দেরাদুনে যাই সেখানে দেখবো শীতল প্রস্রবণ। এখন এই প্রস্রবণের শ্রেণীবিভাগ নিয়ে আমি তোমাদের সামনে একটু আলোচনা করব। প্রস্রবণের শ্রেণীবিভাগকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রকৃতি অনুসারে আর একটা গঠন অনুসারে। এখন প্রকৃতি অনুসারে যে শ্রেণীবিভাগ সেটা নিয়ে আমি তোমাদের সামনে একটু আলোচনা করি। যেমন অবিরাম প্রস্রবণ 1 নম্বর, যে প্রস্রবণ সারা বছর কন্টিনিউয়াস কোনো রকম বিরাম ছাড়াই জল বাইরে বেরিয়ে আসে সেটিকে বলা হয় অবিরাম প্রস্রবণ। অর্থাৎ কোনো বিরতি নেয় না, কন্টিনিউয়াস জল বেরোয়। সবিরাম প্রস্রবণ, যে প্রস্রবণ বিরাম সহকারে বার হয় জল, অর্থাৎ কিছুদিন জল বার হলো, তারপর আবার কিছুদিন থেমে যায়, তারপর আবার কিছুদিন পর জল বার হতে থাকে, এটাকে বলা হয় সবিরাম প্রস্রবণ। শীতল প্রস্রবণ, যে প্রস্রবণের মধ্যে দিয়ে জল অর্থাৎ ঠান্ডা জল বার হয় তাকে বলা হয় শীতল প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ, যে প্রস্রবণের মধ্যে দিয়ে গরম জল বার হয় তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। আরেকটি আছে সেটি হলো গিজার। গিজার হচ্ছে যে উষ্ণ প্রস্রবণের মধ্যে দিয়ে জল গর্জন করতে করতে বাইরে বার হয়ে আসে তখন তাকে বলা হয় গিজার। অর্থাৎ গিজার কথাটা এসেছে গাইজার থেকে, গাইজার থেকে এসেছে গিজার। তোমাদের অনেকেরই বাড়িতে জল গরম করার জন্য নিশ্চয়ই শীতকালে গিজার তোমরা ব্যবহার করো। ঠিক একই রকমভাবে এই উষ্ণ প্রস্রবণের জলটা যখন তীব্র গর্জন করতে করতে বার হয় তখন তাকে বলা হয় গিজার। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের ওল্ড ফেথফুল হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় গিজার, কেমন? এই উদাহরণটি তোমরা নেক্সট আমরা আসবো। গঠন অনুসারে প্রস্রবণকে দুটি ভাগে মূলত ভাগ করেছেন বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ব্রায়ান। একটা হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ আর আরেকটি হচ্ছে অভিকর্ষজ প্রস্রবণ। এখন চলো দেখি অভিকর্ষজ প্রস্রবণগুলিকে আবার কতগুলি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো নিয়ে আমি সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে অবনত জলপীঠ প্রস্রবণ। যখন ভূপৃষ্ঠের জল অবনত জলপীঠ থেকে বের হয়ে বাইরে চলে আসে তখন সেটাকে বলা হয় অবনত জলপীঠ প্রস্রবণ। এটা অভিকর্ষের দিকে ঘটে, ওই জন্য একে বলা হয় অভিকর্ষজ প্রস্রবণ। নেক্সট হচ্ছে সংযোগ বা নতি প্রস্রবণ। যখন দুটি শিলাস্তর পাশাপাশি অবস্থান করে তখন সেই দুটি শিলাস্তরের মাঝ বরাবর অনেক সময় প্রস্রবণের আকারে জল বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় সংযোগ বা নতি প্রস্রবণ। নেক্সট আমরা আসবো ডাইক প্রস্রবণ। ডাইক কি, যদিও ব্যাপারটি নিয়ে তোমরা ক্লাস 11-এ তোমাদের পড়ানো হয়েছে, তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের। ভূপৃষ্ঠের নিচে আড়াআড়ি শিলাস্তরকে ভেদ করে যদি কোনো ম্যাগমা ওপর দিকে অর্থাৎ অভিকর্ষের দিকে যদি উঠে আসতে থাকে
এবং সেটি জমে গিয়ে যখন শিলাস্তরকে ভেদ করে বাইরে যখন বের হয়ে আসে সেই শিলাখণ্ডকে বলা হয় ডাইক। এগুলি দেখতে সাধারণত কালচে কালারের হয়ে থাকে। আমরা অনেকেই একে অবশ্য শিবলিঙ্গ বলে থাকি, কেমন? তো এখন পাশাপাশি অবস্থিত দুটো শিলার মানে অনেকগুলি শিলার মধ্যে যদি একটা শিলাখণ্ড যদি মধ্যেখান দিয়ে বাইরে বেরিয়ে আসে, তো সেক্ষেত্রে এই দুটো জয়েন্টের মাঝে কিন্তু অনেক সময় কি হয়, জল বাইরে ফোয়ারার আকারে বাইরে বার হয়ে আসতে থাকে। তো এটাকেই বলা হয় ডাইক প্রস্রবণ, কেমন? যেহেতু ডাইকের গোড়া থেকে জলটা বার হচ্ছে, ওই জন্য একে নাম দেওয়া হয়েছে ডাইক প্রস্রবণ। তো রিং বলয় আছে, রিং ডাইক। তো অনেকগুলি ডাইক যদি পাশাপাশি অবস্থান করে বলয়ের আকারে, তখন তাকে বলয় ডাইক বা রিং ডাইকও বলা হয়ে থাকে। এই রিং ডাইকগুলোতে কিন্তু এই ধরনের অসংখ্য ছোট ছোট প্রস্রবণ দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা আসবো চ্যুতি প্রস্রবণ। চ্যুতি প্রস্রবণটা হচ্ছে যখন কোনো ভূপৃষ্ঠে শিলাস্তরের মধ্যে চ্যুতি বা ফাটল সৃষ্টি হয়। তো ন্যাচারালি চ্যুতি বা ফাটল সৃষ্টি হলে সেই ফাঁক দিয়ে কিন্তু জল অনায়াসেই বাইরে বেরিয়ে আসতে থাকে, তখন তাকে বলা হয় চ্যুতি প্রস্রবণ। এছাড়াও আছে বিদার বা সন্ধি প্রস্রবণ ও ভ্যাকলুসিয়ান প্রস্রবণ। আমি সেগুলো আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এবার আমি আসবো অবিকর্ষীয় প্রস্রবণে। অবিকর্ষীয় প্রস্রবণে প্রথমেই আসবে, অর্থাৎ তোমাদের আগের পার্টে আমি আলোচনা করেছি আর্টিজিও কূপ, যে যখন কোনো শিলাস্তর ভূপৃষ্ঠের মধ্যে ভূঅভ্যন্তরে যদি অধভঙ্গের আকারে অবস্থান করে, অর্থাৎ ওপর নিচে অসম্পৃক্ত শিলা এবং মধ্যেখানে থাকবে সম্পৃক্ত শিলা, সেক্ষেত্রে ওই শিলাস্তরের মধ্যে দিয়ে যে জল এসে জমা হয় এবং তার মধ্যে দিয়ে যদি কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই যদি জল কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে বা নল কুদলে যখন সেই নলের মধ্যে দিয়ে জল বাইরে বেরিয়ে আসতে থাকে, তখন তাকে বলা হয় আর্টিজিও কূপ। এক্ষেত্রে ঠিক একই রকমভাবে আর্টিজিও কূপের মধ্যে যদি অনেক সময় কোনো ফাটল দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় এই ধরনের প্রস্রবণ। নেক্সট হচ্ছে আগ্নেয় প্রস্রবণ। কোনো আগ্নেয় শিলার মধ্যে দিয়ে যদি কোনো জল প্রস্রবণের আকারে যদি বাইরে বেরিয়ে আসতে থাকে, তখন তাকে বলা হয় আগ্নেয় প্রস্রবণ। আর এর সঙ্গে আছে গিজার। গিজার তো তোমাদের আগেই আলোচনা করেছি, তবু আরেকবার বলি যে ভূঅভ্যন্তরের অত্যুষ্ণ জল অর্থাৎ অতি উষ্ণ জল যখন গর্জন করতে করতে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় গিজার। তাহলে এই তিনটি হচ্ছে অবিকর্ষীয় প্রস্রবণের মধ্যে ভাগ। নেক্সট আমি আসবো কাস্ট অঞ্চল। কাস্ট কি? শুষ্ক ভূমিরূপ, অর্থাৎ এমন কিছু ভূমিরূপ আছে ভূপৃষ্ঠের মধ্যে যেগুলি চুনাপাথর দ্বারা গঠিত, অর্থাৎ শুধু চুনাপাথরই নয়, চুনাপাথর, ডলোমাইট, ডলোরাইট এই জাতীয় দ্রাব্য শিলা দ্বারা গঠিত হলে তখন তাকে বলা হয় কাস্ট অঞ্চল। সাধারণত এই কাস্ট অঞ্চল গঠনের জন্য চ্যুতির উপস্থিতি, অর্থাৎ এই সব অঞ্চলে প্রচুর চ্যুতি এবং দারণ দেখা যায়, যার ফলে কি হয়, এই সমস্ত অঞ্চলে মানুষের বসবাস করা একদম দুরূহ হয়ে ওঠে, অর্থাৎ মানুষের পক্ষে বসবাস করা একবারেই উপযোগী নয়। তাই সেক্ষেত্রে চাষবাস বা অন্যান্য কৃষিকাজ এই সমস্তগুলো কিন্তু করা সম্ভব নয়। নেক্সট হচ্ছে পুষ্টিমূল্যের অভাব। এই কাস্ট অঞ্চলে কী হয়, যেহেতু উদ্ভিদ শূন্য, উদ্ভিদ প্রায় নেই বললেই চলে, থাকলেও খুব সামান্য মাত্রায় থাকে, তার ফলে কী হয়, মাটিতে এর পুষ্টিমূল্য একবারই তৈরি হয় না। তাই এর ফলে কাস্ট অঞ্চল কী হয়, অনুর্বর হয়ে পড়ে। এছাড়া হচ্ছে কাস্ট অঞ্চলে সেই ধরনের মানুষের বা কোনো প্রাণীর কোনো উপস্থিতি থাকে না, তার ফলে কি হয়, যে হিউমাস তৈরি হবে, সেই হিউমাসটাও কিন্তু তৈরি হতে পারে না। এর ফলে কাস্ট অঞ্চল সাধারণত অনুর্বর হয়ে পড়ে। এবার আমি আসবো কাস্ট অঞ্চলে বিভিন্ন ধরনের যে ভূমিরূপ নিয়ে তোমাদের সামনে কিছুটা আমি আলোচনা করার চেষ্টা করছি। সাধারণত কাস্ট অঞ্চলে ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে প্রচুর ধরনের ভূমিরূপ তৈরি হয়ে থাকে। এছাড়াও কাস্ট অঞ্চলে নদীর কার্যের ফলেও বেশ কিছু ভূমিরূপ তৈরি হয়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। এবার আমি তোমাদের সামনে এই ভূমিরূপগুলো নিয়ে একটু ছোট্ট আলোচনা করার চেষ্টা করছি। এবার আমি আসবো কাস্ট অঞ্চলের যে ভূমিরূপগুলো সেগুলো নিয়ে। এই ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলিকে সাধারণত আমি দুটো পার্টে আলোচনা করার চেষ্টা করছি। একটা হচ্ছে পৃষ্ঠীয়, একটা হচ্ছে অবনত। তাহলে পৃষ্ঠীয় ভূমিরূপকে আবার কয়েকটি ভাগ করা হয়, যেমন ল্যাপিস বা কারেন্ট। তো কি হয়, কাস্ট অঞ্চলে বেশ কিছু চুনাপাথরের দ্বারা দ্রবণ ক্রিয়ার ফলে অনেক সময় অগভীর রৈখিক খাদ বিশিষ্ট কিছু ভূমিরূপ তৈরি হয়। তোমরা পাশের ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো অগভীর রৈখিক খাদ, তো এই সমস্ত খাদগুলিকে ফরাসি ভাষায় বলা হয় ল্যাপিস এবং জার্মান ভাষায় বলা হয় কারেন্ট।
নেক্সট হচ্ছে টেরারোসা 2 নাম্বার। কাস্ট অঞ্চলে চুনাপাথরের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় যে পাতলা একটা আয়রনের একটা আস্তরণ পড়ে, এর ফলে এক বিশেষ ধরনের লালচে রঙের একটা মৃত্তিকার এখানে তৈরি হয়, কেমন, যেটাকে বলা হয় টেরারোসা। নেক্সট হচ্ছে গ্রাইক্স ও ক্লিন্স। চুনাপাথরযুক্ত অঞ্চলে বেশ কিছু ভূমিরূপ তৈরি হয়, যেগুলো তোমরা আগে পড়েছো মরু অঞ্চলে সেই জুইগেন বা ইয়ারদাং যে ভূমিরূপগুলো ছিল খানিকটা সেরকম দেখতে হয়, অর্থাৎ উঁচু উঁচু খাদ বিশিষ্ট, একদিকে যেমন তীক্ষ্ণ শিলাখণ্ড থাকে তেমন পাশাপাশি আবার তীক্ষ্ণ গভীর খাদও থাকে। তো এই ধরনের বেশ কিছু ভূমিরূপ লক্ষ্য করা যায়, যেগুলোকে ওই উঁচু অংশগুলোকে বলা হয় ক্লিন্স এবং মধ্যের যে খাদ সেই অংশগুলোকে বলা হয় গ্রাইক্স। অবনত ভূমিরূপ অর্থাৎ নিচু ভূমিরূপ। তো এই নিচু ভূমিরূপগুলিকে নিচু ভূমিরূপ তো অনেক রকমই হয়, অনেক রকমই আছে। তো এগুলোকে আমি পরপর একটু আলোচনা করার তোমাদের সামনে চেষ্টা করছি সংক্ষেপে, যদিও এগুলিকে আলাদা আলাদা বিস্তারিত তোমাদের পড়তে হবে, কারণ পরীক্ষায় আলাদা আলাদাভাবে টিকা দিতে পারে, কেমন। তো সেক্ষেত্রে প্রথম আমি আলোচনায় আসবো সিঙ্কহোল। কি হয়, ছাত্ররা অনেক সময় কাস্ট অঞ্চলে চুনাপাথরের সঙ্গে জলের বিক্রিয়ায় মৌচাকের মতো ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। ছোট ছোট মৌচাকের মতো কিছু মৌচাক তোমরা নিশ্চয়ই দেখেছো, মৌচাকের মধ্যে যেমন গর্ত থাকে সেরকম গর্ত লক্ষ্য করা যায়। তো এগুলোকে বলা হয় সিঙ্কহোল। এখন এই সিঙ্কহোল যদি কোনো একটা জায়গায় পরপর অনেকগুলো দেখা যায়, তখন তাকে বলা হয় যৌগিক সিঙ্কহোল, কেমন। এরপর আমি আসবো সোয়ালো হোল। তো এই যে সিঙ্কহোলগুলো, যে ছোট ছোট গর্ত ছিল প্রথম অবস্থায়, এগুলি কি হয় পরবর্তীকালে জল পেয়ে আরও দেখা গেল যে বড় হয়ে গেল, অর্থাৎ দুটো করে গর্ত পাশাপাশি জুড়ে গিয়ে গর্তটা আরও বড় হতে থাকে, তখন তাকে বলা হয় সোয়ালো হোল, কেমন। এরপর আমি আসবো ডোলাইন্স। সোয়ালো হোল যখন আরও বড় হয়, অর্থাৎ একাধিক সোয়ালো হোল মিলে গিয়ে যখন আকারে আরও বড় হয়, তখন তাকে বলা হয় ডোলাইন্স। এই ডোলাইন্স আবার অনেক রকম হয়ে থাকে, যেমন দ্রবণ ডোলাইন্স, ধস ডোলাইন্স, এরকম প্রচুর ভাগ আছে। তো ডোলাইন্সের ভাগগুলো তোমরা বিস্তারিত একটু পড়ে নিও, কেমন। নেক্সট আমি আসবো দ্রবণ পাত্র। তো এই ডোলাইন্সের মধ্যে ডোলাইন্সগুলো যখন আকারে আরও বড় হয়, অর্থাৎ একাধিক ডোলাইন্স যখন মিলে যায়, তখন তাকে বলা হয় দ্রবণ পাত্র বা সলিউশন প্যান। নেক্সট আমি আসবো পোনর। পোনর হচ্ছে সরু সরু ছিদ্রযুক্ত একটা নালীর মতো গর্ত। এই যে সিঙ্কহোল বা সোয়ালো হোল যেগুলো আছে, এই সিঙ্কহোলের ভেতর দিয়ে সরু সরু নলের মতো একাধিক সিঙ্কহোলের সঙ্গে একটা যুক্ত থাকে, তো সেটাকে বলা হয় পোনর, কেমন। এরপর আমি আসবো পলজি। পলজি হচ্ছে ডোলাইন্স যখন আকারে অনেক বড় হয় এবং দ্রবণ পাত্র তৈরি হলো, দ্রবণ পাত্র তৈরি হওয়ার পর অনেক সময় দেখা যায় নুড়ি বালি কাকড় জমে সেগুলি আকারে আরও বড় হতে থাকে এবং এগুলি আকারে খানিকটা বেসিনের মতো হয়, ক্ষয় পেয়ে পেয়ে আকারটা অনেকটা বেসিনের মতো হয়, তখন তাকে বলা হয় পলজি। নেক্সট হচ্ছে কাস্ট হ্রদ। তো কাস্ট অঞ্চলে কি হয়, একাধিক গর্ত এগুলি মিলে গিয়ে অনেক সময় বিশাল আকৃতির একটা হ্রদের মতো আকার তৈরি হয় এবং তার মধ্যে অনেক সময় জলও জমে থাকে, তো তখন তাকে বলা হয় নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ। কাস্ট অঞ্চলে যেহেতু আমি আগেই বলেছিলাম যে অন্তঃসলিলা নদী থাকে বা থাকা দরকার, তো অন্তঃসলিলা নদীটা কি, অনেক সময় দেখা যায় কোনো একটা ভূপৃষ্ঠের ওপর কোনো একটা জায়গা দিয়ে নদীটা সৃষ্টি হয়ে, মানে ওপর দিয়ে নদীটা যাচ্ছিল, কিন্তু কোনো কারণে দেখা যায় যে মধ্যেখানে কোনো একটা গর্ত বা ফাটল হওয়ার ফলে নদীটা দেখা যাচ্ছে একটা মুখ দিয়ে এসে ওটা ভেতরে প্রবেশ করলো, তারপর বেশ খানিকটা যাওয়ার পর আবার সেটা কোনো একটা জায়গা দিয়ে বেরিয়ে আসলো। তো এই ধরনের যে নদীগুলো, এটাকে বলা হয় অন্তঃসলিলা নদী। তো কাস্ট অঞ্চলে কী হয়, এই সমস্ত নদীগুলো বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। তার মধ্যে একটি হচ্ছে অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা। তো আমি যেটা আলোচনা করলাম ব্যাপারটা এরকমই, আরেকবার তোমাদের বলে দিই। কোনো একটা নদী মনে করো স্ট্রেট প্রবাহিত হচ্ছে, তো এখন হতে হতে মধ্যেখানে কোনো একটা জায়গা দেখা গেল যে সেখান দিয়ে কোনো কারণে ভূমির উত্থান হলো, আর উত্থান হওয়ার পর নদীটা সেই পুরনো খাতের মধ্যে দিয়ে প্রবাহিত না হয়ে এখন একটা কোনো অন্ধকার কোনো গর্তের মধ্যে ঢুকে গেল এবং সেটি ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাইরে কোনো একটা জায়গা দিয়ে বার হলো। এখন যে মুখ দিয়ে নদীটা ঢুকছে সেটাকে বলা হয় অন্ধ উপত্যকা। কাস্ট বাতায়ন। কাস্ট বাতায়ন এটাকে আবার কাস্ট উইন্ডো বলে। কি হয়, অনেক সময় চুনাপাথর মেঝের ওপর অনেক সময় ছোট ছোট গর্তের মতো দেখা যায় এবং নিচ দিয়ে যদি নদী প্রবাহিত হয় তাহলে উপর থেকে সেই নদীটাকে নিচেরটাকে দেখা যায়, কেমন। তো এটাকে বলা হয় কাস্ট বাতায়ন। যেভাবে
আমরা জানলা দিয়ে বাইরের জিনিসটা দেখতে পাই, ঠিক সেইভাবেই উপর থেকে নিচের নদীটাকে দেখা যায়। তো ওই জন্য একে বলা হয়েছে কাস্ট অঞ্চলে। এবারে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট কিছু ভূমিরূপ। কেমন? এতক্ষণ ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা সেগুলো আশা করি বুঝতে পেরেছ। এবার আসবো সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো সঞ্চয় কার্যের ফলে প্রচুর ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে কাস্ট অঞ্চলে। অ্যাকচুয়াল কাস্ট অঞ্চলে তো কাস্ট গুহা থাকে, এই গুহার মধ্যে চুনাপাথর গলে গলে বা চুনাপাথর পড়ে কি হয়, অনেক ভূমিরূপ, অনেক আকৃতির ভূমিরূপ দেখা যায় বা তৈরি হয়। কেমন? তো তার মধ্যে একটা হচ্ছে স্ট্যালাকটাইট। কি হয়, কাস্ট অঞ্চলে গুহার ভেতরে যদি উপর থেকে চুনাপাথরের দ্রবণ পড়তে থাকে নিচে, এবং সেগুলো নিচে পড়ে নিচ থেকে যদি উপরে ওঠে, তখন তাকে বলে স্ট্যালাকটাইট। আর যদি উপরেই ঝুলে যায়, অর্থাৎ উপর থেকে পড়ার সময় যেভাবে মোম উপর থেকে গলে পড়ে গায়ে যেভাবে ঝুলে থাকে, ঠিক সেইভাবেই উপর থেকে পড়ার সময় যদি নিচে অবধি না পৌঁছে যদি গায়ে যদি ঝোলে, তখন তাকে বলা হয় স্ট্যালাকমাইট। এখন এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট একটা অভিকর্ষের দিকে আর অভিকর্ষের বিপরীতে। কেমন? তো এই স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট যদি জুড়ে যায় একত্রে, তখন তাকে বলা হয় স্তম্ভ বা পিলার। তাহলে এটা হচ্ছে এক ধরনের ভূমিরূপ। নেক্সট হচ্ছে হেলিকটাইট। এখন এই স্ট্যালাকটাইট যদি হেলে অবস্থান করে, অর্থাৎ গুহার মধ্যে দেখা যাচ্ছে হেলে অবস্থান করছে, তখন তাকে বলা হয় হেলিকটাইট। কেমন? নেক্সট হচ্ছে গ্লোবুলাইট। চুনাপাথরের গুহার মধ্যে চুনাপাথর গলে গলে যদি গোলাপ ফুলের পাপড়ির মতো আকার যদি তৈরি হয় কিছু ভূমিরূপ, তখন বলা হয় গ্লোবুলাইট। কেমন? কেভ ট্যাভারটাইন। অনেক সময় কি হয়, চুনাপাথরের মধ্যে উপর থেকে কিছু চুনাপাথর যেগুলো পড়ে খানিকটা তোমার ছুরির ফলার মতো তৈরি হয়। কেমন? এক্ষেত্রে এটাকে বলা হয় কেভ ট্যাভারটাইন। এবারে আমি আসবো রুফ পেন্ডেন্ট। কি হয়, পেন্ডেন্ট মানে ছুরি। তো ছাদ থেকে, গুহার ছাদের উপর থেকে যখন চুনাপাথর নিচে পড়তে থাকে, তখন সেগুলো নিচে না পড়ে উপরেই ছুরির ফলার মতো যদি ঝুলতে থাকে, তখন তাকে বলা হয় রুফ পেন্ডেন্ট। এবারে আমি আসবো ড্রিফস্টোন। ড্রিফস্টোন হচ্ছে চুনাপাথর দ্বারা সঞ্চিত গুহার মধ্যে যে সমস্ত ভূমিরূপগুলো আমরা একসঙ্গে দেখতে পাই, একত্রে তাদের বলা হয় ড্রিফস্টোন। অ্যান্থ্রোডাইট। গুহার মধ্যে যেটা বলছিলাম যে অনেক সময় আমরা ফ্রিজ দেখেছি, ফ্রিজের যে ডিপ ফ্রিজের মধ্যে বরফ যেভাবে জমে থাকে গোল গোল আকারের বা বিভিন্ন আকৃতির, ঠিক সেইভাবেই চুনাপাথরগুলিত গুহার মধ্যে অনেক সময় দেওয়ালের ওপর অনেক সময় এরকম ফুলের পাপড়ির মতো চুনাপাথর জমে যায়। তো তখন তাকে বলা হয় অ্যান্থ্রোডাইট। কেমন? যাই হোক, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের প্রস্রবণ কাকে বলে, প্রস্রবণের বিভিন্ন শ্রেণীবিভাগ, কাস্ট অঞ্চল কী, কাস্ট অঞ্চল গড়ে ওঠার শর্ত, কাস্ট অঞ্চল অনুর্বর হয় কেন, এবং কাস্ট অঞ্চলের ফলে সৃষ্ট ক্ষয় এবং সঞ্চয়জাত বিভিন্ন ভূমিরূপগুলি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবে, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাবে। আর আবারও বলছি, এই অধ্যায়ের শেষে ভেতরে, অর্থাৎ নিচের ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে ভেতরে ঢুকলে সেখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে। তোমরা কোশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করো, করে সেগুলো দেখাও, এবং অবশ্যই ভালো পরীক্ষার্থী যারা আছো, যারা পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য বলি অবশ্যই তোমরা এই চ্যাপ্টারের প্রচুর ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। কেমন? আর এর পরের দিন আমরা পরের যে চ্যাপ্টার সামুদ্রিক প্রক্রিয়া এবং তার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো এখানেই পাঠ শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।